বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবিলের হলুদের আয়োজনে কুর্চি বলে। এখন এইসব কথা থাকুক না, যে কোনো মুহূর্তেই মিটিল আসবে। এটা শুনে রশ্মি বলে, এ বাবা, মিটিল আবার এই অনুষ্ঠানে আসবে নাকি? স্বতন্ত্র বলে, কেন কেন আসবে না? না আসার তো কোনো কারণ নেই। রশ্মি বলে, না মানে আসারও তো একটা মন লাগে নতুন দা, সেজন্যই কথাটা বললাম। মিঠি বলে, কেন, মিটিল দি কি বলেছে তার আসার মন নেই, তার কোনো সমস্যা নেই? রশ্মি বলে, ও আচ্ছা, তাহলে তো ভেতরে ভেতরে বোঝাপড়া হয়েই গেছে। মিটিলের যদি কোনো সমস্যা না থাকে তো আমাদের আর কি সমস্যা? তো বাবিল সে কোথায়? তাকে তো কোথাও দেখছি না। মিঠি বলে, হলুদ কোটায় কি ছেলে থাকে? দাদাভাইয়ের বিয়েতেও তো হলুদ কোটায় দাদাভাই ছিল না, তখন তো এই ধরনের প্রশ্ন আসেনি। বর্ষা বলে, থাক না মামি, এখন এই ধরনের কথা বাদ দাও, এমনিতেই বাড়ির সবার কারোর মন ভালো নেই। তখনই অনন্যা বলে, কেন মন ভালো নেই কেন? আর মন ভালো নেই বলে যে সব অনুষ্ঠান পড়ে আছে এমনটাও তো নয়, সব অনুষ্ঠানই তো জাঁকজমক করেই হচ্ছে। তখনই কমলিনী বলে, তাছাড়া আর কি করা যাবে বলো অনন্যাদি? বিয়েতেই এই ধরনের আয়োজন, এই ধরনের অনুষ্ঠানের তো মূল্য আছে আমাদের সমাজে। তাছাড়া আমাদের বাড়িতে দুজন বয়স্ক লোক আছে, তারা এইসব নিয়মে খুব বিশ্বাস করেন, তাই তাদের জন্য হলেও তো নিয়মগুলো করতে হবে। তখনই পাড়া প্রতিবেশী বলে, এই বৌমা, তোমাদের বাড়ির বিষয় না ঠিক বুঝতে পারছি না। এতকাল তো আমরা জানতাম মিটিল বলে ওই মেয়েটার সাথেই তোমাদের বাড়ির ছেলের বিয়ে হবে। ওই মেয়েটা তো এই বাড়িতে আসা যাওয়া করেছে, এখন আবার শুনছি অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। আসল ঘটনা কি একটু বলো না? স্বতন্ত্র বলে, আপনাদের বা এত ঘটনা জেনে কি হবে? এই তো কালই তো বিয়ে, আপনারা তো কনেকে দেখতেই পাবেন, বাবিলের বউকে হচ্ছে সেটাও জানতে পারবেন, তাই এখন এতটা কৌতূহলী হয়ে তো লাভ নেই। পাড়া প্রতিবেশী বলে, সে যখন বিয়ে হবে হবে, কতক্ষণে বিয়ে হবে ততক্ষণে সবটা জানবো, এত সময় কি আর অপেক্ষা করা যায় নাকি? অনন্যা বলে, আচ্ছা আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল হয়েছিল, কোনো কারণে ছেলেটি বুঝতে পেরেছে তার সাথে হয়তো থাকতে পারবে না, অন্য কারোর প্রতি তার মন পড়েছে, তাই অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। এই নিয়ে আমাদের এত কথা বলে তো কোনো লাভ নেই। আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছি আনন্দ করতে, সবাই মিলে সেটাই করি না? রশ্মি বলে, সেই তো আমাদের ভাগ্নের বিয়ে, তার বিয়েতে আমরা আনন্দ মজা করতে এসেছি, অথচ তার মুখটাও দেখতে পাচ্ছি না। তখনই বর্ষা বলে, মামি, বাবিল ওর ঘরে আছে গো, ওর মনটা ভালো নেই, আমি তো এসে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, ও চুপ করে নিজের ঘরে বসে আছে। তখনই অনন্যা বলে, কেন মন ভালো নেই কেন? না মানে মিটির বলে ওই মেয়েটা কি বাবিলকে কোনোভাবে চাপ দিয়েছে নাকি? আমি যতদূর জানি বাবিল তো স্বইচ্ছাই বিয়েটা করছে, না মানে বাবিল তো নিজেই এই মেয়েটাকে পছন্দ করেছিল। অবশ্য মিটিল তো আবার হসপিটালেও গিয়েছিল, তাই অন্য কোনো চাপ সৃষ্টি সে করবে না। তখনই পাড়া প্রতিবেশী বলে, সে কি হসপিটাল? হসপিটালে আবার কে গিয়েছিল? তখনই রশ্মি বলে, কেন আপনারা জানেন না? বাবেল তো নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল। এটা শুনে পাড়া প্রতিবেশী যেন আরও ব্রেকিং নিউজ পায়। পাড়া প্রতিবেশী বলে, ও বাবা, আমরা কেউই তো জানি না। তখনই পাড়া প্রতিবেশী কমলিনীকে বলে, কমলিনী, এত বড় একটা খবর তুমি আমাদেরকে জানালে না? আমরা তো পাড়ার মানুষ, একই পাড়ায় থাকি। তখনই বড় ঠাম্মি বলেন, কেন, এটা কি মানুষকে জনে জনে বলে বেড়ানোর মতন কোনো বিষয় নাকি, হ্যাঁ, যে প্রত্যেককে ধরে ধরে বলতে হবে? তখনই রশ্মি বলে, এ বাবা বুড়ি, এই ঘটনা যে পাড়া প্রতিবেশী কেউ জানতো না, এটা আমি একদম জানতাম না, বিশ্বাস করো, তাই তো মুখ ফসকে বলে ফেলেছি। আসলে তোমাদের বাড়ির এত ঘটনা তোমরা তো আবার কাউকে জানাতেও চাও না। পাড়া প্রতিবেশী বলে, আমরা কি দূরের কেউ নাকি? আমরা তো পাড়ার লোক, যখনই কেউ কোনো বিপদে পড়ে এই পাড়ার লোকেরাই তো আগে ছুটে আসে। স্বতন্ত্র বলে, ঠিকই বলেছেন, আপনারা আমাদের পাড়া প্রতিবেশী, খুব আপনজন আপনারা, আমাদের বিপদে তো আপনারাই ছুটে আসেন। কিন্তু বিশ্বাস করুন, তেমন কোনো বিপদ হয়নি, আমরা সামলে নিতে পেরেছি, সেই জন্য আপনাদের প্রয়োজনও পড়েনি। তখনই কমলিনীর মা রশ্মিকে বলে, সত্যিই বৌমা, এতখানি বয়স হলো, কোথায় কোন কথা বলতে হয় সেটা জানলে না, সেটা শিখলে না, না মানে সব বিষয়ে তোমাকে কথা বলতেই হবে, প্রত্যেকটা বিষয়ে তোমার কথা বলা চাই। তখনই রশ্মি কমলিনীর মাকে বলে, আপনার মেয়ে যে তার সংসারকে এতটা ঢেকে রেখেছে সেটা আমি কি করে জানবো মা? তাছাড়া আপনি পাড়া প্রতিবেশী সবার সামনে এইভাবে আমাকে অপমান করতে পারেন না। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার মেয়ে বিদেশে আছে, সে ওখানে পড়াশোনা করছে, ভালো একটা চাকরিও করছে। আমার মেয়েটা যদি জানে
এখানে তার মাকে এতটা অসম্মানিত করা হচ্ছে, সে কিন্তু কাউকেই ছেড়ে কথা বলবে না। প্রশান্ত তখন রশ্মিকে বলে, কেন? তোমার মেয়ে জানলে কি করবে? হ্যাঁ, কি করবে? সে কি আমার মাকে শুলে চড়াবে? নতুন কাকু তখন প্রশান্তকে থামতে বলে। প্রশান্ত তখন নতুন কাকুকে বলে, তুমি দেখো না নতুন দা, তখন থেকে কি সব কথা বলে যাচ্ছে। অনন্যা বলে, থাক থাক কমলিনী, তোমাকে একটা কথা বলছি। না মানে জানি না কথাটা তুমি কিভাবে নেবে, হয়তো বা খারাপভাবেও নিতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। মানে তুমি তো আমাদের সাথে কোনো সম্পর্কই রাখো না, আর নতুনকেও সম্পর্ক রাখতে দাও না। তখনই কমলিনী বলে, কেন অনন্যাদি, আমি কেন তোমার নতুন ঠাকুরপোকে আটকাবো বলো তো? তাছাড়া সে তো কচি খোকা নয় যে প্রতিটা কাজ আমাকে বলে বলে করবে। আর আমার কথা বললে বলবো, আমি যে কেন তোমাদের সাথে খুব বেশি যোগাযোগ রাখি না সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমারও তো যথেষ্ট বয়স হয়েছে অনন্যাদি, আমার আর অপমানিত হতে ইচ্ছে করে না, ভালো লাগে না। অনন্যা বলে, সে কি, তোমাকে কি আমরা কখনো অপমান করেছি নাকি? কমলিনী বলে, হয়তোবা তোমরা আমাকে অপমান করনি, আমিই ভুল ভেবেছি। কি বলো তো, খুব একটা শিক্ষা দীক্ষা নেই তো, তাই কোনটা অপমান কোনটা আপ্যায়ন এটা বুঝতে পারি না। হয়তো তোমরা আমাকে আপ্যায়নই করো, কিন্তু আমি অপমান ভেবে বসি। স্বতন্ত্র তখন অনন্যাকে বলে, শোনো বৌদি, কেউ আমাকে কোনো কিছু শিখিয়ে পড়িয়ে দেয়নি, ওকে? যেখানে আমার স্ত্রীর সম্মান নেই, আমার সন্তানদের সম্মান নেই, সেখানে আমি যাব না, কোনো দিন যাব না। অনন্যা বলে, তোমার সন্তান? তোমার আবার ছেলে মেয়ে এলো কোথা থেকে? তখনই স্বতন্ত্র বলে, কেন, আমার স্ত্রীর সন্তান তারা কি আমার সন্তান নয়? একজন মেয়ে বিয়ের পরে যদি তার স্বামীর সন্তানকে আপন করে নিতে পারে, তবে আমি কেন আমার স্ত্রীর সন্তানকে আপন করে নিতে পারবো না? তখনই পাড়া প্রতিবেশী স্বতন্ত্রকে বলে, সত্যিই নতুন দা, আপনি ধন্য। না মানে এই সংসারের ব্যাপারে চিরকাল এতটা করে গেলেন, এত ধৈর্য সহকারে করলেন, সত্যিই আমরা আপনার ধৈর্যের প্রশংসা করি। রশ্মি তখন কমলিনীকে বলে, কিন্তু বুড়ি, কে তোমাকে অপমান করেছে? অনন্যা বৌদি? যতটা জানি অনন্যাদি তো কাউকে অপমান করে না। না মানে অনন্যাদি সত্যি কথাটা মুখের ওপরে সোজাভাবে বলে দেয়, এখন সেটা যদি কারো কারো সহ্য না হয় সেটা আলাদা বিষয়। তবে অনন্যাদি অপমান করার মতন মানুষ নন, বরং অনন্যাদি সবসময় সোজা কথায় সোজাভাবেই বলতে পছন্দ করে। অনন্যা তখন বলে, সেই তো, সবাই যদি আমাকে ভুল বোঝে তো আমার কি করার আছে? চিরকাল আমি যেভাবে মুখের ওপরে সত্য কথা বলে এসেছি সেভাবেই বলবো। যাদের কারণে আমার ছেলে তার জীবন দিয়েছে, তাদেরকে কি আমি ছেড়ে কথা বলবো নাকি? তখনই কৃষাণও অনন্যাকে বলে, যদি অন্য কারোর কারণে আপনার ছেলে নিজের জীবন দেয়, আপনি তবে কেন আইনের দ্বারস্থ হলেন না? আপনি কেন তার নামে এফআইআর করলেন না? কেন তাকে শাস্তি দিলেন না? দেখুন, আপনি আইনের দ্বারস্থ হন, আপনি তাকে উপযুক্ত শাস্তি দিন, সকলের সামনে টেনে হিঁচড়ে তার মুখোশ খুলে দিন। সেটা না করে আপনি এমন একটি পাবলিক প্লেসে এত বড় বড় কথা বলছেন, এই ধরনের কথা বলার তো কোনো মানে নেই। অনন্যা বলে, কেন, মিঠিকে টেনে কথা বললাম বলে তোমার গায়ে কি ফোসকা পড়ে গেল নাকি? কৃষাণও বলে, না একদমই নয়, আমি তো আপনার ফরেই কথা বলছি, আপনার পক্ষ টেনেই কথা বলছি। না ধরুন কেউ যদি আপনার ছেলেকে নিজের জীবন দিতে বাধ্য করে, তবে আপনার তো উচিত আইনের দ্বারস্থ হওয়া। আফটার অল আপনি তো মা, আপনি তো আপনার ছেলের প্রতি হয় অন্যায় মেনে নিতে পারবেন না। সেটা না করে আপনি এখানে পাবলিক প্লেসে বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নানান বাজে মন্তব্য করেন, তবে কি এটা শুধুমাত্র অন্যকে অসম্মান করার জন্য? দেখুন, আপনি হয়তো কথাটা বলে তাকে অসম্মান করতেই চান, উপস্থিত সবাই হয়তো আপনার কথাকে বিশ্বাসও করে, আপনি হয়তো কথাটা বলে বেশ মজা পান, কিন্তু দেখুন হয়তোবা সেখানে আরও এমন অনেকেই থাকে যারা আপনার এই কথাকে পাত্তা দেয় না, বরং এটা মনে করে যে আপনি অন্যকে অসম্মান করতে এই মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলছেন। আর আপনি যদি আপনার ছেলের অপরাধীকে শাস্তি দিতে না পারেন, তো প্লিজ এসব ফালতু কথা যখন তখন যেখানে সেখানে বলবেন না। তখনই অনন্যা বলে, বা বাবুরি, তোমার হবু জামাইয়ের দেখছি মুখে অনেক চ্যাটাং চ্যাটাং কথা। না মানে হবু জামাই বললাম, তোমরা তো আবার সব কথা বলো না, মিঠির সাথে তার ঘনিষ্ঠতা দেখেই বললাম। স্বতন্ত্র বলে, হ্যাঁ সেটা বলতেই পারেন, কি বলুন তো, এই তো বাবিলের বিয়ের পরে আমরা মিঠির বিয়ে নিয়ে ভাববো। এটা শুনেই অনন্যা বলে, ঠিক আছে, এই মেয়েকে বিয়ে করছো তো করো, বিয়ের 2 বছর পরে এসে আমাকে বলো এই মেয়েটাকে বিয়ে করে কতটা সুখী হলে। কৃষাণও বলে, আমি সুখী হই বা দুঃখী হই সেই কথা আপনাকে কেন বলতে যাব? হ্যাঁ, আপনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই যে নিজের সুখ দুঃখ শেয়ার করব। তখনই রশ্মি বলে, তো তোমরা কি বিয়ের পরে বিদেশে চলে যাবে নাকি? কৃষাণও বলে, আমার তেমন কোনো প্ল্যান নেই, তবে হ্যাঁ, মিঠি যদি যায় তো আমাকে তো যেতেই হবে।
রশ্মি বলে, মিঠি বিদেশ যাবে? অবশ্য মিঠির বিদেশ যাওয়ার কথা ছিল, ও তো চান্সও পেয়েছিল। এতদিনে সেই চান্স আছে কি না সে সম্পর্কে আমার জানা নেই। মিঠি বলে, কেন মামি? এ ব্যাপারে মৌ তো খুব ভালোভাবেই পুরো বিষয়টা জানে, তুমি না হয় মৌয়ের কাছ থেকে জেনে নিও। রশ্মি বলে, বারে, তুই বিদেশ যাবি কি যাবি না সেটা জানার আমার তো কোনো দরকার নেই। মিঠি বলে, না মানে তুমি যেভাবে কথাটা বলছো তাতে আমার এটাই মনে হচ্ছে আমার বিদেশে যাওয়া নিয়ে তুমি খুব চিন্তিত। যেহেতু তোমার মেয়ে গেছে, আমি যাচ্ছি কি না এটা জানতে তুমি বেশ আগ্রহী। প্রসন্ন তখন মিঠিকে বলে, বিদেশ যাও আর যেখানেই যাও আগে বিয়েটা করে নিও। তখনই স্বতন্ত্র বলে, হ্যাঁ সেটাই তো বললাম, আগে ওদের বিয়ে হবে তারপরেই ওরা বিদেশে যাবে। লক্ষ্মী তখন খোঁচা মেরে মিঠিকে বলে, রান্না বান্না কিচ্ছু করতে জানে না আর ও নাকি বিয়ে করে বিদেশে যাবে, কি সংসার করবে কে জানে। তখনই বড় ঠাম্মি বলে, তোর না সবসময় মুখে বড় বড় কথা, আর তাছাড়াও তুই তো কখনো বিদেশ যাসনি, আমার চাইতে তো তোর গায়ে গতরে অনেক শক্তিও আছে, তুই বরং ওদের সাথে বিদেশে যাবি, ওখানে রান্না বান্না করবি, ওদেরকে খাওয়াবি, ছুটির দিনে বিদেশে ঘুরতে যাবি। লক্ষ্মী তখন বড় ঠাম্মিকে বলে, দিদি তুমি সবসময় না আমার পিছনে লাগো, একটা কথা বলে আমার শান্তি নেই, প্রত্যেকটা কথাই ভুল ধরবে। তখনই বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে, কি তুই কি রেগে গেলি নাকি? রাগ করে না রাগনি, রাঙা মাথায় চিরুনি। বড় ঠাম্মির কথা আর লক্ষ্মীর খুনসুটি দেখে সবাই হাহা করে হেসে দেয়। তখনই সেখানে আসে মিটিল। মিটিল বলে, আসতে পারি? মিটিলকে দেখে রশ্মি বলে, এ বাবা মিটিল, তুমি এখানে? মিটিল বলে, তোমরা নেমন্তন্ন খেতে আসতে পারো আর আমি আসতে পারি না বুঝি? রশ্মি বলে, না মানে সেটা বলিনি, তোমার আসার মতন মন আছে কি না? মিটিল বলে, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে একদম ভেবো না। এটা শুনে অনন্যা বলে, সত্যি তুমি অনেক দূর এগোবে। এটা শুনে মিটিল বলে, বলছেন? অনন্যা বলে, বলছি। এরপরেই মিটিল বলে, তো তোমাদের গায়ে হলুদের আয়োজন তো ভালোই চলছে, আমি ঠিক সময় চলে এসেছি তাই না পিসিমণি? মিটিলের কথা শুনে কুর্চির খুব খারাপ লাগে। কুর্চি বলে, না মানে ওই আর কি, বৌদিভাই তো কোনো কাজে হাত দিচ্ছে না, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। তখনই লক্ষ্মী বলে, এখন তো গায়ে হলুদের গান বাজনাও হবে। কুর্চি বলে, একদম না, কোনো গান হবে না। তখনই বর্ষা বলে, কেন পিসিমণি, এটাও তো একটা নিয়ম, তাছাড়া এখানে তো অনেকেই উপস্থিত আছে। না মানে বলছিলাম যে আমার পাড়ারও তো অনেকে আছে, না মানে গায়ে হলুদের নিয়ম মঙ্গল অমঙ্গলেরও তো ব্যাপার আছে। তখনই কমলিনী বলে, ঠিক আছে, তবে তুমিই গান শুরু করো। বর্ষা বলে, আমি? কমলিনী বলে, হ্যাঁ তুমি। স্বতন্ত্র বলে, তাই তো, তোমার যখন এতই ইচ্ছে গান গাওয়ার তো তুমিই গান গাও। গায়ে হলুদের অনুষ্ঠানে কী ধরনের গান গায় নিশ্চয়ই তুমি জানো, নাও নাও শুরু করো। এরপরে বর্ষা গান গাইতে শুরু করে। বর্ষার সাথে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই গান গায়। আর মিঠি তখন মিটিলকে গিয়ে জড়িয়ে ধরে। মিঠি মিটিল দুজনেই কষ্ট পাচ্ছে, সেই সাথে কষ্ট পাচ্ছে স্বতন্ত্র, কুর্চি, কমলিনী। মিটিলকে রেখে এই মানুষগুলোর চোখেও জল। স্বতন্ত্র মিটিলকে নিজের বুকে জড়িয়ে ধরে, ঠিক যেমন সন্তানের কষ্টে বাবা তার সন্তানকে জড়িয়ে ধরে সেরকম। হয়তোবা স্বতন্ত্র, কমলিনী, কুর্চি, মিঠি এরাই মিটিলের ভাঙা হৃদয়ের কান্না শুনতে পাচ্ছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।